আমার সকল নবশ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা তোমাদের পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক রয়েছো। আজকে তোমাদের আলোচনার বিষয়টি হলো তোমাদের বাংলা পাঠ্যবইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমাদের কবি হলে মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি সহজ ও সরল ভাষায় খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তোমরা খুব ভালোভাবে বুঝে নিও এবং এই কবিতার প্রত্যেকটি শব্দের অর্থ এবং কোন কোন লাইনগুলি ইম্পর্টেন্ট সেগুলিও বলে দেবো। তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে নিও এবং মুখস্থ করতে থাকো। তাহলে আজকের মূল আলোচনাটিতে প্রবেশ করলাম। আমাদের কবিতাটির নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্বন্ধে আগে তোমাকে একটু কিছু জানতে হবে। যেমন ধরে নাও, তুমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েছো, দেখো অনুষ্ঠান বাড়ির সামনে সেই বাড়ি নাম লেখা থাকে না, কারোর নাম অনুসারে নাম লেখা থাকে। তাহলে তুমি সেই বাড়িতে প্রবেশ করার সময় তুমি দেখতে পাচ্ছ যে ওনার বাড়িতে আমি প্রবেশ করছি। বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ, গিয়ে দেখবে শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন লেখা থাকে। মানে তুমি কি বিবাহ বাড়িতে প্রবেশ করছো বা অন্নপ্রাশন বাড়িতে প্রবেশ করছো। তেমনই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই নামকরণটা সম্বন্ধে তোমাকে আগে ভালোভাবে ধারণা দিতে হবে। নামকরণ হলো সাহিত্যের অন্দরমহলে পৌঁছে সেই গুরুত্বপূর্ণ চাবিকাঠি, যার দ্বারা পাঠক বা শ্রোতা বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে ধারণা লাভ করতে পারে। নামকরণ তিন প্রকার: চরিত্রধর্মী নামকরণ, ব্যঞ্জনধর্মী নামকরণ বা রূপকধর্মী নামকরণ এবং বিষয়ধর্মী নামকরণ। তাহলে আমাদের আলোচ্য কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? চন্দ্রমঙ্গল কাব্যের আকিটিক খণ্ড থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে কি কি ক্ষতি হয়েছে, প্রজারা কিভাবে তাদের ক্ষতি বাঁচিয়ে উঠেছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমাদের এই কবিতাটির মাধ্যমে। আমি পড়তে থাকি, তোমরা বুঝতে থাকো। মেঘে পইল অন্ধকার, মেঘে পইল অন্ধকার, অর্থাৎ মেঘ চারিদিকে অন্ধকার করে এলো। মেঘ চারিদিকে অন্ধকার করে এলো। কইল কথা অর্থ হলো কি? করিল বা করলো। দেখিতে না পাই কি গো অঙ্গ আমদান, এত চারিদিকে মেঘ করে এলো, কেউ নিজের অঙ্গ অর্থ কি? দেহ বা শরীর কেউ দেখতে পাচ্ছে না। এখানে আমনা শব্দ অর্থ কি? নিজে। ঈশানে উড়িল মেঘ সগনে চিপুর, ঈশান শব্দটির অর্থ হলো উত্তর পূর্ব কোণ। ঈশান শব্দটির অর্থ হলো কি? উত্তর পূর্ব কোণ। সগনে মানে ঘন ঘন, চিপুর মানে কি? বিদ্যুৎ। ওই জন্য বলে ঈশানে উড়িল মেঘ, মানে উত্তর পূর্ব কোণে মেঘ উঠছে আর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘটাকে দূর দূর, পবন শব্দের অর্থ কি? বাতাস। অর্থাৎ উত্তর দিকে বাতাসের আঘাতে মেঘ দূর দূর করে ডাকছে। নিমিষেকে জোরে মেঘ বগল মন্ডন, নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, চোখের পলকে। বগল মন্ডন মানে কি? আকাশে মেঘ একত্রিত হয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ, ভালো করে শোনো কিন্তু, চারি মেঘে বরিশে মুষলধারে জল, এই লাইনটি তোমাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটিতে প্রশ্ন করে দিয়ে চারটি মেঘের নাম লেখো। চারটি মেঘের নাম কি? সংবত্ত, আবত্ত, পুষ্কর, পুত্র। তাহলে বলছে চারি মেঘে বরিশে মুষলধারে, চারটে মেঘ থেকে মুষলধারে জল অনবরত বয়ে চলেছে, কারণ অনবরত বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়ে মেঘ ডাকে উচ্চনাদ, অর্থাৎ কলিঙ্গ প্রদেশে মেঘ উচ্চ স্বরে ডাকছে, আত্মনাদ করে ডাকছে। মেঘের গর্জন আস্তে আস্তে বাড়ছে। পুরো প্রলয় বনিয়া প্রজা ভাবে বিষাদ, প্রলয় বনিয়া প্রজা ভাবে বিষাদ। প্রলয় মানে কি? ধ্বংস। ভাবে মানে কি? ভেবে বা চিন্তা করে। বিষাদ মানে কি? দুঃখ। অর্থাৎ প্রজারা প্রলয়ের কথা ভেবে বা চিন্তা করে খুব দুঃখ হচ্ছে তাদের মনে। হুড় হুড় দূর দূর বয়ে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রণ। মানে হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে, তার সাথে করে বিপাকে মানে বিপদে পড়ে প্রজারা কি করলো? ঘর ছেড়ে দৌড় দিল। অর্থাৎ রণ মানে কি? দৌড় বা ছুট। প্রথম স্ট্যান্ডার্ডটা শেষ হলো।
আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে প্রবেশ করব। তোমরা ভালো করে বুঝতে থাকো। যার যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই কমেন্টটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরি। মানে কি ধুলো, আচ্ছা অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, এই ঝড়ের পর যে ধুলো আছে, এই ধুলোগুলো কি সবুজ শস্য ক্ষেতের উপরে আবরণ পড়ে গেল। ধুলোর শস্য ক্ষেতের উপরে কি ধুলোর আবরণ পড়ে গেল। একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের আমি বলি, যদি তোমরা রাস্তার পাশ দিয়ে যাও দেখবে রাস্তার পাশে যেসব গাছগুলো রয়েছে, গাছের পাতার উপরগুলো দেখবে ধুলো আস্তরণ একটা আবৃত ঢাকা পড়ে রয়েছে। কারণ অনেক যানবাহন চলাচল করছে, তার একটা ধুলো বালি ময়লা সেখানে কি হচ্ছে জমি এই আস্তরণটা সৃষ্টি করে। উল্টিয়া পড়ে শস্য প্রজাচমকিত, অর্থাৎ এই ঝড়ের জন্য শস্যগুলো উল্টে পড়ে গিয়েছে, তাই দিকে প্রজারা চমকিত হয়ে গেছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। গজরাজ মানে কি হাতিদের রাজা, অষ্ট গজরাজ। এই লাইনটাও তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, যে অষ্ট গজরাজ সম্বন্ধে আলোচনা করার কবিতায় কি বলতে চেয়েছে। এখানে দেখো অষ্ট গজরাজে 8টা গজরাজ নাম বলছি আমি, সেটা ভালো করে তোমরা দেখো। ঐরাবত, পুণ্ডরিক, বামন, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুষ্পদণ্ড, সুপ্রতিম। এই অষ্ট গজরাজ হলো এরা। সঘনের চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। সঘন মানে কি ঘন ঘন, চিকুর মানে কি বিদ্যুৎ পড়ছে, ব্যঙ্গ মানে কি ব্যয়ের মতো তর্ক, ব্যয়ের মতো তর্ক তর্ক করে লাফিয়ে লাফিয়ে যায় এক জায়গাতে অন্য জায়গায়, তেমনি হচ্ছে তর্ক তর্ক করে বাস পড়ছে। করিকর সমান পরিসে জলধারা। করিকর সমান মানে, করি মানে কি আমরা জানি হাতি, কর মানে কি হাত, কিন্তু এখানে কিন্তু করিকর একসাথে কি হাতির সুরকে বোঝাচ্ছে। সমান পরিসে জলধারা, তাই করিকর কি হাতির সুরের মতো জল কিন্তু অনবরত কিন্তু হয়েই যাচ্ছে। জলে মই একাকার পথ হইল হারা, অর্থাৎ মই শব্দের অর্থ কি পৃথিবী। এত বৃষ্টি হচ্ছে যে জলে চারিদিকে পৃথিবীময় হয়ে গিয়েছে, বা জল চারিদিকে পৃথিবীতে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে, বা পৃথিবী জলের উপর ভেসেছে এমন একটা ভাব করেছে কলিঙ্গ প্রদেশে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। বারবার শোনা যাচ্ছে ওই 4টে মেঘের গর্জন। কারোর কথা শুনিতে না পায় কোনো যোগ, অর্থাৎ মেঘগুলো এত হারে গর্জন করছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাই সন্ধ্যা দিবস রজনী। কলিঙ্গ, কলিঙ্গের শহরে সকল লোক যে জৈমিনী। তাহলে কিন্তু পরিচ্ছিন্ন মানে কি পরিষ্কার নেই। সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ সন্ধ্যা দিনের বেলা রাতের বেলা কেউ কিছু বুঝতে পারছে না, কেউ কিছু পরিষ্কার বুঝতে পারছে না কখন সন্ধ্যা হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কারণ চারিদিকে সব অন্ধকার হয়ে আছে। কলিঙ্গ শহরে সকল লোক যে জৈমিনী, মানে সকল লোক, অর্থাৎ কলিঙ্গ প্রতি সকল প্রজা শহরে মানে কি স্মরণ করছে কাকে, জৈমিনীকে। জৈমিনী ছিল একজন ঋষি, যাকে স্মরণ করলে বিদ্যুৎ অর্থাৎ সেই সময় বন্ধ হয়ে যেত। হুড় হুড় দগ্ধ শুনি ঝনঝন, চারিদিকে ঝড়ের আওয়াজে এই আওয়াজগুলো কিন্তু শোনা যাচ্ছে। না পাই দেখিতে কেউ রবির কিরণ। রবি শব্দের অর্থ কি সূর্য, কিরণ শব্দ অর্থ কি আলো। তাহলে এত মেঘ পড়ে রয়েছে, কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। গর্তচারে ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ শব্দ অর্থ কি সাপ। ভাসিয়া বুলে জলে, বুলে জলে মানে কি চলে বেড়ায়, চলে বেড়ায়। তাহলে কি হচ্ছে গর্তগুলো কেন এই সাপ চলে বেড়াচ্ছে? তাহলে তোমরা বলবে কি যে বৃষ্টির জন্য যেসব গর্তগুলি ছিল ওই গর্তগুলো জল ভর্তি হয়ে গিয়েছে, সেই জন্য সাপ জলে ভেসে চলে বেড়ায় একদিক থেকে অন্যদিকে। নাই জানি জলস্তন কলিঙ্গ মণ্ডলের, মানে এমন কোনো জায়গা নেই যে কলিঙ্গ মণ্ডলের যেখানে জল নেই। নিরবধি 7 দিনে বৃষ্টি নিরন্তর, মানে কি 7 দিন অবিরত বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, যার কোনো বিরাম নেই। আচু শস্যে কার্য হেজ্জে গেল ঘর। হেজ্জে মানে কি পচে নষ্ট হয়ে গেল, অর্থাৎ এত বৃষ্টিতে শস্যগুলো সব পচে নষ্ট হয়ে গেল। মেঝাতে মানে কি মেঝেতে, পড়েও মানে কি পড়ে রইল শিল বিদেরিয়া চাল। শিল মানে কি বৃষ্টির সঙ্গে পতিত বরফের টুকরো, এবার শিল বলি। চাল ভাত্য পৌষ মাসে যেন পড়ে থাকে, অর্থাৎ ভাত্য পৌষ মাসে যেমন তাল পড়ে, মানে ভাত্য পৌষ পৌষ মাসে যেমন তাল পড়ে, তেমনই যেন মেঝেতে শিলগুলো অর্থাৎ বরফের টুকরোগুলো পড়ে বিছিয়ে রয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান।
মাতা চণ্ডীর আদেশ কে পাচ্ছে? বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। মাতা চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান পিতা কি করছে? মঠ, মঠ মানে কি যেখানে সন্ন্যাসীরা থাকে, মঠ এবং অট্টালিকা মানে বাড়ি, এগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে। চারিদিকে বয়ে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দোলমল। অর্থাৎ চারদিকে পর্বতের মতো বিশাল বড় বড় ঢেউ বইছে এবং ঘরগুলো সেই ঢেউয়ের তালে টলমল টলমল করছে। যেমন হচ্ছে জলের তালে নৌকো জাহাজগুলো টলমল করে, তেমন হচ্ছে ওই জলের আঘাতে ঘরগুলিও যেমন টালমাটাল খাচ্ছে। চণ্ডীর আদেশে ধাই নন্দদিগণ, অর্থাৎ মাতা চণ্ডীর আদেশে নন্দদিগণগুলি ধেয়ে বইছে। অম্বিকা মঙ্গল গান শিকবি কঙ্কন। এই প্রত্যেকটা লাইন এসে মধ্যযুগে কবিরা তাদের হচ্ছে উপাধিটা দিয়ে রাখতো। দেখো এখানে শিকবি কঙ্কন, অর্থাৎ আমাদের মুকুন্দ চক্রবর্তী অপর নাম কিন্তু কবি কঙ্কন। তাহলে আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। এই গুরুত্বপূর্ণ কবিতা থেকে শর্ট প্রশ্নগুলি বা কোনগুলি ৩ নম্বর ৫ নম্বর পড়বে সেগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, একটি কমেন্ট করে জানান ভিডিওটি তোমার কেমন লাগলো। আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হব আমি।